গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। গল্পটি যখন শোনা হয়ে যাবে বা যখন শুনবেন, যদি আপনাদের গল্পটি পছন্দ হয় তাহলে দয়া করে কমেন্ট সেকশনের পাশে হাইপ বলে একটা অপশান আছে, ওটায় প্লিজ প্রেস করে দেবেন। আপনারা যদি হাইপ বাটনটি প্রেস করেন তাহলে ইউটিউবের সাহায্যে এবং আপনাদের সাহায্যে এই গল্পটি আমাদের আরও বিভিন্ন শ্রোতাদের কাছে পৌঁছবে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ গল্পটি শোনার সাথে কিংবা এখনই পারলে একটু হাইপ বাটনটা ক্লিক করে দেবেন। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন সপ্তর্ষি ঘোষের কলমে শঙ্খনাথ রহস্যভেদ। গল্প পাঠে রয়েছি আমি সৌরভ রয়। বিভিন্ন চরিত্রে রয়েছে শুভধর, সৌরভ রায়, দীপ্তিমান, দেবাঞ্জন, অরূপ, শান। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত এবং সৌরভ রয়, পোস্টার ডিজাইন শ্রাবণ্য এবং সমগ্র পরিচালনায় টিম কিংবদন্তি। শুরু হচ্ছে আজকের নিবেদন সপ্তর্ষি ঘোষের কলমে শঙ্খনাথ রহস্যভেদ। ঘড়ির কাঁটায় ঠিক তখন বিকেল 4টে। সকাল থেকে ভারী বৃষ্টির পর এখন একটু ধরেছে, তবে আকাশ এখনো ঘন মেঘে ঢাকা। থানার পাশের চায়ের দোকানটা থেকে একটা ছোট ছেলে কেটলি থেকে চা ঢেলে দিচ্ছে থানার সবাইকে। কুমুদের টেবিলের কাছে যেতেই সে না করে দিল। বেশ কয়েকদিন ধরে একটা কেসে কিনারা করতে না পারায় ভীষণ বিগড়ে আছে লোকটা। অপরাধীর শিথিল শান্ত চোখগুলোও ঠিক বর্ষার মেঘের মতো অনবরত লুকিয়ে চলেছে তাদের অপরাধকে। সাব ইন্সপেক্টর কুমুদ রঞ্জন বসাক চাকদোলা থানার হেড কনস্টেবল থেকে প্রমোট হয়ে এখন পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর হয়ে এসছে প্রায় 1 মাস হলো। ছেলেটির ট্র্যাক রেকর্ড ভালো। কয়েকটা সিঙ্গেল মার্ডার ছাড়াও বেশ কয়েকটা লম্বা কেস সলভ করেছে এর আগে। কিন্তু বর্তমান পোস্টে জয়েন করার কয়েকদিন পরেই গঙ্গার ধারে কাদায় মাখামাখি হওয়া একটা বডি পাওয়া যায়। মুখ চিনে পরিচয় বুঝতেও যথেষ্ট বেগ পেতে হয় ডিপার্টমেন্টকে। তারপর 1 সপ্তাহের মধ্যে আর একটা বডি পাওয়া যায়। তবে এটা নদীতে নয়, কারণ বাড়ির মধ্যেই সাপের কামড়ে মৃত্যু। সমস্যা হলো গিয়ে ইন্সপেক্টর পোদ্দার ছুটিতে। অবশ্য তিনি থাকলে যে বিশেষ সুবিধা হতো তাও কিন্তু নয়। অগত্যা দায়িত্বর ভার পড়তেছে কুমুদের ওপর। তবে এই কাণ্ডটায় তার আগের যত কৃতিত্ব ছিল সব প্রায় মুছতে বসেছে। কুমুদ মাথায় হাত দিয়ে কি যেন একটা ভাবছিল, হঠাৎ বাইরে থেকে একজন কনস্টেবল এসে বলল, স্যার, আপনাকে এসিপি স্যার কেবিনে ডেকেছেন। আরও একবার যে কুমুদকে তার বুদ্ধির খোরাক নিয়ে 4টে গালমন্দ শুনতে হবে তা সে ভালোই টের পেল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে আওয়াজ এলো, কাম ইন। কুমুদ ঘরের ভেতরে ঢুকে স্যালিউট দিয়ে বসল। ঘরে এসিপি প্রণব চক্রবর্তী এবং কুমুদ রঞ্জন ছাড়াও তৃতীয় যে ব্যক্তিটি ছিলেন তিনি হলেন স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার দেবকান্ত রাও। তিনিও সিআইডি ডিপার্টমেন্টের একজন নামজাদা ইন্সপেক্টর। একবার ক্রাইম ডিপার্টমেন্টের কোনো এক কাজে গিয়ে কুমুদ প্রথমবার তাকে দেখে। তখন অবশ্য কথা হয়নি বিশেষ, তবে এবার সম্ভবত কুমুদকে সাহায্য করার জন্যই তাকে আগে ভাগে ডেকে পাঠিয়েছেন এসিপি স্যার। কুমুদ চেয়ার দখল করে বসতেই এসিপি সজোরে টেবিলে একটা থাপ্পড় দিয়ে রেগে গিয়ে বলল, আই ওয়ান্ট টু নো দ্য এক্স্যাক্ট প্রসেস অফ দিস কেস কুমুদ। ওর মহল থেকে দিনে 10টা করে ফোনে কল আসছে আমার কাছে। তুমি তো জানো কুমুদ, রিলিজিয়াস ম্যাটার আছে। বেশি দেরি হলে শহরে হেভি প্রোটেস্ট শুরু হবে। ধর্মের নামে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি তো আর এই শহরের নতুন কথা নয়, তাই না? অলরেডি প্রেস মিডিয়ায় কেসটা নিয়ে খুব বড়সড় প্রশ্ন তুলেছে। গতকাল ওরা নিউজ পেপারে কলকাতা পুলিশের কার্টুন পাবলিশ করেছে। নাও সি। এই বলে একটা খবরের কাগজ রীতিমতো ছুঁড়ে দিলেন এসিপি স্যার। এসিপি স্যার প্রৌঢ় ব্যক্তি, উপরন্ত ওপর মহলের চাপে সহসা তিনি বিচলিত হয়ে পড়েছেন। ইংলিশে যাকে বলে ফ্রাস্ট্রেশন। কুমুদ ফ্যাল করে তাকিয়ে থাকলো কাগজটির দিকে আর মনে মনে অশ্রাব্য গালাগালি করতে থাকে মিডিয়াকে। এই তদন্তের কিনারা করার চেষ্টা যে সে করেনি বা এখনো করছে না তা কিন্তু নয়। সিভিল ফোর্স, সুইসাইড স্কোয়াড, লোকাল লিডস,
ছোটখাটো চোর, ছিনতাইবাজ এরাও একটা লিড স্কোয়াড বানিয়ে খবর বের করার চেষ্টা করেছেন তার সাধ্যমতো। এতক্ষণ কুমুদ মন দিয়ে খবরের কাগজের দিকে তাকিয়েছিল। এসিপি তাকে যা কথা বলার বলছিল তা সে শোনেনি মন দিয়ে। শেষটা কুমুদের কানে এলো, কাকে যেন রিজয়নিং এর কথা বলছিলেন এসিপি। হঠাৎ কুমুদকে লক্ষ্য করে বলল, নাও মুভ মাই বয়, বাইরে ইন্সপেক্টর তোমাকে কিছু বলবে। আই নো ডিয়ার, ইউ উইল ডু দিস। মুভ মুভ মুভ। আমার এনি হাউ এই কেসটার একটা এন্ড রেজাল্ট চাই। উফ। এই বলে এসিপি টেবিলের ওপরে কাঁচের গ্লাসে রাখা প্রায় অর্ধেক জল একদমে খেয়ে ফেললেন। কুমুদ ভালোই বুঝতে পারল এই কেসের কিনারা চটজলদি না করতে পারলে রিটায়ারমেন্টের আগে এসিপি রিটায়ার করিয়েই দেবেন। একটা স্যালিউট ঠুকে কুমুদ ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে কুমুদ লক্ষ্য করল একজন ইন্সপেক্টর জানলার পাশে দাঁড়িয়ে একখানা সিগার জ্বালিয়ে তাতে টান দিচ্ছেন। কুমুদ যেতেই তাকেও একটা অফার করলেন। তারপর ইন্সপেক্টর বললেন, Hey young man, I know you're trying your best. আমি তোমার বিষয়ে এর আগে শুনেছি অনেক, কিন্তু আই থিঙ্ক তুমি কোথাও একটা স্টাক হয়ে গেছো। এই মুহূর্তে তোমার হয়তো আরো কোনো বিগ হ্যান্ডের প্রয়োজন, আর মূলত সেই জন্যই আমার আজ এখানে আসা। একটা গল্প শোনো কুমুদ। ছেলেটা আমাদেরই একাডেমির, কলেজ লাইফ থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। দুজনে একসাথেই পাশ করেছিলাম পুলিশের পরীক্ষায়। ছেলেটা বেশ অভিজাত বংশে, কিন্তু বাপটাকে হারিয়েছে খুব অল্প বয়সে। শুনেছি বাবাটা নাকি ইতিহাসের বিষয়ে কিসব রিসার্চ করত, লেখালেখিও করতো বেশ। শহরের মান্যিগণ্যি লোক ছিল বটে। হঠাৎ অন্তর্ধান, তারপরে মৃত্যু, বা একরকম খুনই বলতে পারো। ধাক্কাটা সামলে উঠতে না পেরে কেমন যেন দিন দিন রগচটা হয়ে যেতে লাগলো। চাকরি জয়েন করার পর নেশা, ভাঙ, মেয়ে ছেলে, এরকম সবকিছুর নেশা ধরল। একই সাথে ডিপার্টমেন্ট একজন তুখোর নির্ভীক পুলিশ অফিসার পেল। তার কাণ্ড কারখানা শুনলে ভয়ও ভয় পেয়ে যায়। কুমুদ মাঝখানে প্রশ্ন করল, স্যার আপনি কার কথা বলছেন? তিনি কি এখন আর এই সার্ভিসে নেই? ইন্সপেক্টর সার্কাস্টিক ভাবে জবাব দিলেন, ভাগ্যিস নেই, নইলে কলকাতা পুলিশের অনেক বাঘা বাঘা লোক ভলেন্টারি রিটায়ারমেন্ট নিত। যাকে ওকে, নাও কুইজ টাইম। 2011 মুম্বাই স্টোনম্যান সিরিয়াল কিলিং, 2015 পুনে প্ল্যান্ড মার্ডার, 2017 কলকাতার হানি ট্র্যাপ মার্ডার। প্রত্যেকটা কেসের প্রাইম ফেস একটাই। গেস হু? কুমুদ জবাব দিল, আপনার ওই বন্ধু। ইন্সপেক্টর অত্যন্ত গর্বের সঙ্গে বললেন, ইয়েস মাই বয়, ইয়েস। ইন্সপেক্টর সিদ্ধার্থ রায়। ক্রিমিনালদের কাছে তুফান ছিল। বাঘা বাঘা কেস চুটকিতে সলভ করা কাকে বলে আমরা শিখেছিলাম ওর কাছ থেকে। কিন্তু ওই ওর রকচটা স্বভাবটাই ওর গোটা ক্যারিয়ারটা শেষ করে দিল। সাসপেক্টের সঙ্গে হিট অ্যান্ড রানে দুম করে চালিয়ে দিল রিভলভারটা। কেসটা আবার হয়েছিল আমার জুরিসডিকশনে। সাসপেক্ট রুলিং পার্টির পোষা লোক ছিল, ব্যাস আর কি। ট্রায়ালেও অবশ্য আমরা অনেক চেষ্টা করেছিলাম ওর সাসপেনশন আটকানোর, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে জজের সামনে বুক ফুলিয়ে বলে দিল, যা করেছি বেশ করেছি, সাসপেক্ট কোনো ইনোসেন্ট নুনু ছিল না, আবার করব। তারপর আর কি, যে উর্দি আর রিভলভারের দমে সারা শহর কাঁপত, সেগুলোই কেড়ে নেওয়া হলো। তাতেও যে তার বেশি কিছু ছেঁড়া গেছিল তা নয়। এখন একরকম নেশার ঘরেই ডুবে থাকে সারাদিন। প্রথমটা আমাকেও ভুল বুঝেছিল, অবশ্য আমারও হাত পা বাঁধা ছিল সেই সময়। তবে শোনো, স্পেশাল অ্যামেন্ডমেন্ট করে ওকে আবার সার্ভিসে ফেরত আনার ব্যবস্থা হয়ে গেছে। এসিপি স্যার ওপর মহলে কথা বলে খানিকটা তোষামত করেই একরকম সেই ব্যবস্থা করেছেন। আর তোমাকে ওকে অ্যাসিস্ট করতে হবে। কাজটা আসান হবে না আমি জানি। ছেলেটা একটু বদমেজাজি, মুখটা ভীষণ খারাপ। তবে তুমি ওর সাথে কাজ করে জীবনের বেস্ট গাইডেন্স পাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। অনেক কিছু শিখতে পারবে। ইন্সপেক্টর শেষ করতেই কুমুদ প্রশ্ন করল, তাকে এখন পাবো কোথায়? কুমুদের কথা শুনে ইন্সপেক্টর একগাল হেসে বাহাতের ঘড়ির দিকে তাকিয়ে জবাব দিল, সোনাগাছিতে পেতে পারো। কুমুদ আবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো ইন্সপেক্টরের দিকে।
তার আগামী কয়েকটা দিন যে কত রঙিন হতে চলেছে তা কুমুদ ভালোই টের পেল। এই বলতে বলতে ইন্সপেক্টর থানা থেকে বেরিয়ে গেলেন। সেদিন প্রায় রাত্রি 9টা নাগাদ কুমুদ বাড়ি ফেরে। পরদিন সকালে থানায় এসে দেখে তার চেয়ারে অন্য একজন ভদ্রলোক বসে আছেন, পরনে কালো শার্ট আর খাকি প্যান্ট। চেয়ারে বসে পেছনে ঘুরে হাতে একটা ফাইল নিয়ে কি যেন মন দিয়ে দেখছেন। কুমুদ ঘরে ঢুকে স্যালিউট করতেই ভদ্রলোক বাঁ হাতের কবজির দিকে তাকিয়ে বললেন, সাব ইন্সপেক্টর কুমুদ রঞ্জন বসাক, ইউ আর অনলি 10 মিনিটস লেট মাই ডিয়ার। কুমুদকে এভাবে কখনো কেউ তার সময় জ্ঞান নিয়ে কিছু বলেন, তাই কতকটা ঘাবড়ে গিয়ে উত্তর দিল, সরি স্যার, মানে সরি বলছো কুমুদ? এই 10 মিনিটে হিসেব মতো শহরের 11টা কুকুর গাড়ি চাপা পড়ে মরে গেছে, 6 জন মহিলাকে বাসে বা ট্রামে অসভ্যতার শিকার হতে হয়েছে, আর তুমি 10 মিনিট লেট করে ফেললে। বাই দ্য ওয়ে, আমি রেজিস্টার্ড কেসের হিসেবটা দিলাম, বসো। কুমুদ থতমত খেয়ে একটা চেয়ার টেনে সেটা দখল করল। সিদ্ধার্থ বলল, বলো, তোমার কেসে আমি কিভাবে আমার সময়টা নষ্ট করতে পারি? কুমুদ টেবিলের ওপর কাঁচের গ্লাসের জলটা প্রায় অর্ধেক শেষ করে বলা শুরু করলো। আগে প্রথম ঘটনাটা ঘটে গত মাসের 1 তারিখে। কয়েকটা লোকাল ফিশারম্যান হঠাৎ সকালে দেখে গঙ্গার ধারে কাদায় দলাদলি পেকে একজন মরে পড়ে আছে। তবে মরাটা ঘাটের থেকে বেশ কিছুটা দূরে পড়েছিল। প্রথমে কাদায় মাখা দেহটা চিনতে একটু সমস্যা হয় ওদের, তবে পরে জানা যায় মৃত নর্থ কলকাতার এক জমিদার বাড়ির ব্রাহ্মণ ছিলেন। তাদের বাড়িতে নাকি খুব জাগ্রত মহাদেবের মন্দির আছে, সেখানেই নিয়মিত পূজা করতেন ভদ্রলোক। কয়েকজন হকার কনফার্ম করেছেন যে তিনি নিয়মিত গঙ্গা স্নান করতেন। লোকাল লোকজন রিমার ছড়াচ্ছে যে তার নির্ঘাত কোনো অপকর্মের ফল দিয়েছেন মহাকাল। এমনকি কয়েকদিন আগে এই বাড়ির মন্দিরের মহাদেব নাকি ভক্তদের দেওয়া জল দুধও পান করেছিলেন। ওই কিছু চোখের ভুল আর কিছু মন গড়া কাহিনী, ব্যাস। তবে সাইট রিভিউ আর পোস্টমর্টম দুটোতেই পাওয়া যায় ভদ্রলোকের গলায় রুদ্রাক্ষের মালা জড়িয়ে খুনটা করা হয়। যে মালা দিয়ে তাকে খুনটা করা হয় সেইটা স্পট থেকে একটু দূরে পাওয়া যায়। এবার সিদ্ধার্থ একটু কুমুদকে থামিয়ে প্রশ্ন করলো, মালাটা রেখেছো? একদম স্যার, এভিডেন্স বক্সে সব পাবেন। বেশ, বুঝলাম। তারপর? কুমুদ আবার প্রশ্ন করলো, ঘটনাটি ঘটে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ সোমবার। এই ঘটনার পর যা কিছু তথ্য প্রমাণ বা বাড়ির লোকের বয়ান সবটাই প্রায় আমি নিজে নিয়ে আসি। পরের ঘটনাটা ঘটে ঠিক দিন 7 পর, অর্থাৎ আবার সেই সোমবার। ওদের বাড়ির এক পুরনো চাকর স্বপন, সে খুন হয়। তবে এটা বাড়ির মধ্যেই। মন্দিরের পবিত্র জলের জন্য ও বাগান বাড়ির পরিচর্যার জন্য বাগানের মধ্যেই ছোট্ট একটা জলাশয় ছিল, বাঁধানো ডোবা বলতে পারেন। ও বাড়ির কোনো পূর্বপুরুষ নাকি নবকুণ্ডের জল নিয়ে এসেই ছোট্ট জলাশয় তৈরি করেছিলেন। তার পরিচর্যার দায়িত্ব অবশ্য স্বপনেরই ছিল। গৃহকর্তার শখ ছিল সেই জলাশয়ে পদ্মফুল চাষ করা। তবে ভরা বর্ষায় আলাদা করে জলাশয়ের প্রয়োজন বিশেষ পড়ে না, তাই বেশ কয়েকদিন সেখানে যায়নি কেউ। সেদিন পাতা কেটে পরিষ্কার করবে বলে স্বপন জলে নামে, আর মিনিট 2-এর মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হয় তার। ব্যাপারটা খুব সহজেই একটা অ্যাক্সিডেন্ট ধরে নেওয়া যেত। তবে যে সাপের কামড়ে তার মৃত্যু হয় সেটা সাধারণ কোনো বিষাক্ত সাপ নয়, ভাইপেরিন। ভারতে এদের সংখ্যা নেই বললেই চলে, মালটা ইম্পোর্টেড। সিদ্ধার্থ এতক্ষণ চেয়ারে গা এলিয়ে প্রজেক্টরে চলতে থাকা ছবিগুলো দেখছিল আর কুমুদের কথা শুনছিল। এবারে সে নড়ে চড়ে বসল আর বলল, বলো কি কুমুদ, সোজা ভাইপারি? তা মালটাকে ধরতে পেরেছো? আগে স্যার কয়েকটা ফরেস্ট ফোর্সকে দিয়ে ধরিয়েছি, এখন অবশ্য তাকে পাবেন বায়োলজি ল্যাবে। সিদ্ধার্থ প্রজেক্টরে সাপের ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যাক, একটা কাজের কাজ তাহলে করেছো। একটাকে তুমি ধরেছো, আর একটাকে বরং আমিই ধরবো। কুমুদ আবার বলতে শুরু করলো, বিষটা নিউরোটক্সিন ছিল। কামড়ানোর সাথে সাথেই মস্তিষ্কের সমস্ত স্নায়ু বিকল হয়ে পড়ে, তারপর সাথে সাথেই অচেতন হতেই জলের নিচে তলিয়ে যায়। এমনকি কামড়ানোর পরেও ভিকটিম চিৎকার করতে পারেনি, কারণ স্বপন ছেলেটি বধির ছিল, বাক শক্তিও ছিল না জন্ম থেকেই। সিদ্ধার্থ বলল, সবই তো বুঝলাম, কিন্তু সিরিয়াল কিলিং এর অ্যাঙ্গেলটা? আগে স্যার
এর থেকেও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো প্রতিটা মৃতের পাশে একটা কাগজ পাওয়া যায়। কাগজটা সাধারণ রাইটিং পেপারের থেকে একটু মোটা, সাথে একটু বেশি খসখসে ব্রাউন পেপার বলতে পারেন। ওই কোনো দোকানে জিনিসপত্র মুড়ে দেওয়ার জন্য ঠিক যেমন কাগজ ব্যবহার করা হয়, খানিকটা সেরকমই। সিদ্ধার্থ কুমুদকে থামিয়ে বলল, এক মিনিট। কাগজটা আমাকে একবার দেখাতে পারো? কুমুদ চেয়ার ছেড়ে উঠে গিয়ে আলমারি খুলে একটা ফাইল খুলে তার ভেতর থেকে একটা কাগজ বের করে সিদ্ধার্থর সামনে এনে ধরল। সিদ্ধার্থ কাগজটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করা শুরু করল। কাগজটা সত্যি সাধারণ প্রিন্টিং পেপারের থেকে সামান্য মোটা। কাগজটির ওপর ইম্প্যাক্ট দিয়ে লেখা 4টি সংস্কৃত শ্লোক। ঠিক একটা পাতায় খুব চাপ দিয়ে লিখলে যেমন পরের পাতায় তার ছাপ পড়ে, ঠিক তেমনই। আর সেই ইম্প্যাক্টের ওপর কালো ভূষ কালি মাখিয়ে ফুটিয়ে তোলা রয়েছে লাইনগুলো। সিদ্ধার্থ প্রায় মিনিট দুয়েক দুটো কাগজের পিঠ এপিঠ ওপিঠ করে পর্যবেক্ষণ করল। তারপর বিড়বিড় করে বলল, বেশ শিয়ানা মাল দেখছি। কালি কলম ছেড়ে শেষে কিনা ইম্প্যাক্ট। আচ্ছা, এই লেখাটা কিছু বুঝতে পেরেছো কুমুদ? হ্যাঁ স্যার, আমি ওটা পরীক্ষা করিয়েছি। ওটা শীত স্রোতের প্রথম 4টি লাইন, আর তারপরের লাইনগুলো পরের 4টে মৃতদেহের পাশ থেকে উঠতে হয়। তার মানে খুনি আমাদের তার পরিচয় বোঝাতে চাইছে, তবে একেবারে ডিরেক্ট ক্লু দিচ্ছে না, খেলতে চাইছে। স্যার, আমি সিভিল অপারেশন, সুইসাইড স্কোয়াড সবই বসিয়েছি। হয়তো আর কয়েকদিনের মধ্যেই খুনি টোপ গিলবে। বাল গিলবে। এখন বাজে না বকে, চলো একটু নাগমণি দর্শন করে আসি। গাড়িতে চেপে সিদ্ধার্থ রীতিমতো পৌরাণিক বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত করে তোলে কুমুদকে। আর কুমুদ মনে মনে ভাবতে থাকে, ইন্সপেক্টর ঠিকই বলেছিলেন, লোকটার জ্ঞান অগাধ, তবে ভাষার চয়নটা একটু খারাপ। এই যা। ল্যাবে পৌঁছানোর পর প্রায় বিগত 13 মিনিট ধরে সিদ্ধার্থ এক দৃষ্টিতে কি যেন অবাক হয়ে পর্যবেক্ষণ করতে থাকে। সেই ছোট্ট কাঁচের ঘরে শুয়ে থাকা সাপটির দিকে তাকিয়ে। নির্বাক এবং নিশ্চল সেই সাপ মাঝে মাঝে তার জিভ বের করে নাড়িয়ে ঠিক যেন অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। ঠিক যতটা শান্ত শিথিল সাপটি, ততটাই শিথিল সিদ্ধার্থর চোখ দুটো। কুমুদ মনে মনে ভাবে, একজন মানুষ ঠিক কতটা অদ্ভুত হলে একটা অনড় প্রাণীর দিকে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে। এই নির্বাক কথোপকথন শেষ হলো আরও মিনিট 7 পর। তারপর সিদ্ধার্থ বলল, চলো, হয়ে গেছে। এইবার একবার রায়চৌধুরী বাড়ির সাপগুলোকে লোকগুলোকে একটু দেখে আসি, চলো। গাড়িতে উঠে একটা ফাইল চোখের সামনে খুলে রেখে প্রশ্ন করলো সিদ্ধার্থ, তা কুমুদ, এর আগে বাড়ির সবার বয়ান তো তুমি নিয়েছো, তা কি বুঝলে? কোনো সাসপেক্ট বা কোনো প্যাটার্ন কি ধরতে পেরেছো? কুমুদ উত্তর করলো, আগে প্যাটার্ন তো বুঝতে পেরেছি, তবে মোটিভটা এখনো ঠিক ধরতে পারিনি, তাই কোনো সাসপেক্ট লিস্ট হচ্ছে না। মোটিভের যে সেটটাই তৈরি করছি সেটাই কেমন যেন ভাষা আর অগোছালো। ভিকটিমদের মধ্যে সেরকম কোনো মিল নেই, প্রোফাইলও একরকম আলাদাই। ফাইলের মধ্যে একটা পাতায় আঙুল দিয়ে সিদ্ধার্থ প্রশ্ন করলো, আচ্ছা, এই যে বড় ছেলে অনিন্দ রায়চৌধুরী, এর পেশা কি? অনিন্দবাবু লোকটা নিঃসন্দেহেই ভালো লোক। তার শোভাবাজারে বড় একটা পূজা সামগ্রীর দোকান আছে। লোক মুখে শুনেছি দোকানটাও বেশ চলতি। আমি গতবার দোকানে গিয়েছিলাম। কর্মী চাকররা বেশ ভালোবাসেন ওনাকে। কয়েকজনের পারিবারিক সমস্যায় তো উনি অগ্রিম টাকা দিয়েও সাহায্য করেছেন। ভদ্রলোকের ঘরটাও আমি আগের দিন বেশ ভালো করে তদন্ত করেছিলাম। ঘরের মধ্যে বেসিক ফার্নিচার কয়েকটা, বইপত্র আর তাছাড়া কয়েকটা মেডেল, ফটোগ্রাফ রয়েছে, ব্যাস। এই সব কিছুর মধ্যে সন্দেহজনক আমার কিছুই লাগেনি। মেডেল? কিসের মেডেল? উঠতি বয়সে ওনার পাহাড়ে ওঠার খুব শখ ছিল। বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার ট্রেকও করেছেন তিনি। তারই কয়েকটা ফটোগ্রাফ আর মেডেল এসব। ওকে, নাথিং স্ট্রেঞ্জ। বেশ, তারপর মেজো ছেলে তো বাইরে থাকে, তার খবর কি? না, মেজো ছেলে বাইরে থাকতো, তবে বছর 10 আগে দাদার সঙ্গে সম্পত্তির বিবাদ হয়, মারদাঙ্গার পর্যায়ে বলতে পারেন। তারপর মেজো ছেলে বাড়ি ছেড়ে চলে যায়, একরকম তাড়িয়ে দেওয়া হয়। এখন তার ঠিকানা পুনে, মহারাষ্ট্র। আমি পুলিশ চ্যানেল লাগিয়ে খবর নিয়েছি।
হ্যাঁ, পারিবারিক সম্পত্তির ঝামেলা হয়েছিল বটে, তবে ব্রাহ্মণ আর বোবা কাজের লোককে মারার মতো এনাফ মোটিভ মিসিং। এই অ্যাঙ্গেলটাও তো বাদ দেওয়া যায় না। হতে পারে প্রতিশোধ নিতে। বেশ, তারপর? হ্যাঁ স্যার, বাকি রইল ছোট ছেলে রূপঙ্কর। বিলেত থেকে ম্যানেজমেন্ট পাশ করেছে, বিদেশে চাকরি করত, তবে কয়েকদিন আগে এদেশে এসে এখন বাড়ির ব্যবসায় হাল ধরেছে। অনিন্দবাবুর যথেষ্ট বয়স হয়েছে, তাই ব্যবসা দেখাশোনা করার জন্য ওনাকে ডেকে পাঠান। এই ছেলেটি একটু রাম ভক্ত বলতে পারেন, দাদার কথায় উঠে বসে। ওদের যত বাইরের খরিদ্দার আছে সবটাই প্রায় রূপঙ্করই দেখে। আজকাল ভিন রাজ্যে এমনকি ভিন দেশেও বাঙালির সংখ্যা বাড়ছে, আর পাল্লা দিয়ে বাঙালি পুজো উৎসবও বেড়ে চলেছে। আর সত্যি বলতে অনিন্দবাবু অগাধ ভরসা করেন তাকে, তবে তার কথাতেও আগের দিন তেমন কোনো অসঙ্গতি আমি লক্ষ্য করিনি। আর তাছাড়াও সব থেকে বড় কথা, ছোট ছেলের মনে মোটিভ আর কি থাকতে পারে? ব্রাহ্মণ বা চাকর কোনোটাই তার পেশা নয়, বা এরা তার পেটে যে লাথি মারছে এমনটাও নয়। তাহলে সরাবে কেন? সিদ্ধার্থ ফাইলটা বন্ধ করে চোখ থেকে চশমাটা খুলে দাঁতে একটা চুরুট ধরিয়ে বলল, তা বটে, তুমি যা বলছো তা খুব একটা ভুল বলনি। মোটিভটা একবার আন্দাজ করতে পারলে সেটা ন্যারো ডাউন করা যেত। জিপ এসে দাঁড়ালো একটা বড় রেলিং দরজার সামনে। দরজায় ধাক্কা দিতেই বিকট যান্ত্রিক আওয়াজে দরজা খুলল। প্রমোদ আর সিদ্ধার্থ দরজা ঠেলে ভেতরে ঢুকল। বাড়িটা বেশ বড়। নর্থের দিকে গেলে যেমন অলিতে গলিতে পোড়ো বাড়ি দেখা যায়, ঠিক তেমন সময়ের স্রোতে দেওয়ালের চুনকাম খসে পড়ে বেরিয়ে এসেছে পলেস্টার। বর্ষার ধারায় কোথাও কোথাও ধূসর সবুজ রঙের শ্যাওলা জমেছে। পায়ের তলার ঘাস প্রায় জুতো ঢেকে যাবার মতো, তবে ঘাস মারিয়ে আসা যাওয়ার পথে সামান্য মাটি দেখা যাচ্ছে। বাড়িটার গোড়ায় কোথাও কোথাও আঁকড়ে ধরে বেড়ে উঠেছে অসত্য গাছের ঝুড়ি। কুমুদার সিদ্ধার্থ হেঁটে গিয়ে সদর দরজার সামনে পৌঁছালো। সদর দরজা খোলা। বিগত দুদিনের টানা নিম্নচাপ বৃষ্টির পর আজ একটুখানি মিঠি রোদের দেখা পাওয়া গেছে। এখনো সদরের সামনে বাঁধানো জায়গাটায় কোথাও কোথাও জল জমে আছে। কুমুদ হাঁক দিয়ে বলল, বাড়িতে আছেন? থানা থেকে এসেছি। কুমুদের হাঁক শুনতেই একজন বছর 50-এর লোক হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি, কপালে আড়াআড়িভাবে 3টে ধূসর রঙের তিলক, ঠিক যেমনটা থাকে বাবা ভোলা মহেশ্বরের কপালে। ভদ্রলোক কুমুদকে দেখে এক গাল হাসলেন আর সিদ্ধার্থর দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করলেন। ভদ্রলোকের স্বাস্থ্যখানা এখনো বেশ মজবুত। অশ্বিন কালে যে তার বাজুবল প্রখর ছিল তাকে দেখলে এখনো বেশ বোঝা যায়। ছোট চুল আর গালে মিহি কাঁচা পাকা দাড়ি, মাথার পেছন দিকে টিকি। দেখে সিদ্ধার্থর বুঝতে অসুবিধা হলো না যে ইনি অনিন্দবাবু। ভদ্রলোককে দেখে সিদ্ধার্থ নমস্কার করে বলল, আমি সিদ্ধার্থ রায়, খনি ধরতে এসেছি। তা পাওয়া যায় কি আপনাদের এখানে? নিজের পুলিশি জীবিকাকে যে কোনো মানুষ এইভাবে ব্যক্ত করতে পারে তা কুমুদ প্রথমবার দেখল। প্রৌঢ় এক গাল হাসি নিয়ে বললেন, আচ্ছা, আপনারা ভেতরে বসুন, বসে কথা বলি। কথাবার্তার আদান প্রদানের সময়তেই ড্রয়িং রুমের রূপঙ্কর এসে দাঁড়িয়েছে। ছোকরা ছেলে, বয়স অনাধিক 30, শার্ট ট্রাউজার পরে রয়েছে, বোধহয় কোথাও বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। সিদ্ধার্থ ও বাকিদের দেখে একটা বিরক্তির ছাপ ফুটে উঠল তার মুখভঙ্গিতে। সিদ্ধার্থ অনিন্দবাবুর সাথে সোজা কাউচের দিকে যেতে যেতে হঠাৎ রূপঙ্করের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, রূপঙ্কর বাবু ঠিক আছেন তো? তা নমস্কার করলেন না যে? রূপঙ্কর খানিকটা ঘাবড়ে গেল, নিজেকে একটু সামলে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলুন তো? দেখুন, আমাদের যা বলার আমরা এর আগেই পুলিশকে সবটা জানিয়েছি, তারপরও বারবার এভাবে বাড়ির লোককে অস্বস্তিতে ফেলা। সিদ্ধার্থ একটু মুচকি হেসে বলল, বেরোচ্ছেন বুঝি কোথাও? আজ্ঞে, কাজকর্ম সব বন্ধ রাখলে তো পুলিশ আমাদের বিনা পয়সায় ত্রাণ দেবে না। নিতান্তই বিরক্তি স্বরে জবাব এলো। সিদ্ধার্থ আবারও মুচকি হেসে বলল, আজ আর বেরোবেন না? এই ভরা আষাঢ় মাসের দিন, চলুন একটু আষাঢ়ে গল্প করি। সিদ্ধার্থ আরও কিছু বলতে যাবার আগেই অনিন্দবাবু ধমক দিয়ে বললেন, রূপ, কি হচ্ছেটা কি?
ওনারা ওনাদের কাজ করছেন তো। রূপঙ্কর ঘাড় নামিয়ে নিল। বড় কর্তার দাপট যে এ বাড়িতে কতখানি তা খুব ভালোই টের পাওয়া গেল। সিদ্ধার্থ বলল, তা আপনাকে কে বললো আমরা জেরা করতে এসেছি? আমরা তো এসেছি সাপ ধরতে, সেটা আশা করি পাওয়া যায় এখানে। কি জানেন তো মশাই, দুধ কলা দিয়ে অনেক জন্তুই তো আমরা শ্রীঘরে পুষি, এটাকেও না হয় যাকে ছাড়ুন। অনিন্দবাবু আবার সিদ্ধার্থের সামনে হাত জোর করে বললেন, হ্যাঁ, মাফ করবেন অফিসার, আসলে এই কদিন ধরে যা চলছে না, কারোরই মাথার তেমন ঠিক নেই। আপনি আপনি বসুন, কি জানতে চান বলুন তো, আমি জবাব দিচ্ছি আপনাকে। মানুষটি আদতেই নিছক ভদ্র। একজন পুলিশ অফিসারের সাথে তার ভাইয়ের এমন ব্যবহারে সে সত্যিই লজ্জিত। কুমুদ বেসিক কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করল। সিদ্ধার্থ অবশ্য একটাও প্রশ্ন করেনি, সে শুধু ঘরের চারপাশ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। বিগত 10 মিনিট ধরে দাঁড়িয়ে সে ড্রয়িং রুমের বড় কাউচের পেছনে একটা নকশা কাটা ত্রিশূলের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো কঠিন অঙ্কের উত্তর খোঁজার চেষ্টা করছে সে। হঠাৎ নীরবতা ভেঙে একটা প্রশ্ন ছুড়ে দিল অনিন্দবাবুকে উদ্দেশ্য করে। তা বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবেন না? অনিন্দবাবু ইতস্তত করে বললেন, এই দেখছেন তো, এই কথা বলতে বলতে আসুন আসুন আসুন, নিশ্চয়ই আসুন আমার সাথে। এরপর কুমুদ, সিদ্ধার্থ ও অনিন্দবাবু ড্রয়িং রুম থেকে উঠে সিঁড়ির দিকে এগোলেন। সিদ্ধার্থ সেই ফাঁকে পকেট থেকে ফোনটা বের করে সেই ত্রিশূলের নকশাটার একটা ছবি তুলে নিল, তারপর ওদের সঙ্গে গেল। অনিন্দবাবুর ঘর, রূপঙ্করের ঘর, এমনকি তার মেজ ভাইয়ের বন্ধ ঘরটা খুলে দেখল সিদ্ধার্থ আর কুমুদ। তাছাড়া রান্নাঘর, গেস্ট রুম সমস্তটা দুজনে পর্যবেক্ষণ করল। সিদ্ধার্থ মাঝে মধ্যেই এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজে চলছিল। তারপর তারা বাড়ির পেছনের দিকে রওনা হলো। রেলিং গেট থেকে সদর পর্যন্ত ঠিক যতটা দূরত্ব, মন্দির থেকে বাড়িটার দূরত্বটাও তার চাইতে সামান্য বেশি। তবে এদিকটায় অবশ্য ঘাসের ভার আরো বেশি। এই বাড়িতে আসার পর থেকে কুমুদ লক্ষ্য করে সিদ্ধার্থ যেন ক্ষুধার্ত নেকড়ের মতো কিসের যেন গন্ধ শুঁকতে মত্ত হয়ে আছে। ঠিক যেমনটা বন্যজন্তু শিকারে বেরিয়ে করে, একেবারে সজাগ নির্বাক থাকে, ঠিক তেমনি তার দুটো ধারালো চোখ কিছু খুঁজে চলেছে। চাহনির ফলাকায় কেটে ফেলতে চাইছে রহস্যের পর্দা, কখনো ঘাসের আড়ালে, কখনো আবার গাছপালায়, কখনো বা অনিন্দবাবুর ঘরে রাখা বুক শেলফে। প্রতিটা বই সরিয়ে সরিয়ে সে দেখছে। অনিন্দবাবু সহ বাকি সবাই খুব ধীরে ধীরে সাবধানে হাঁটছেন। এই ভরা বর্ষায় ঘাসের মধ্যে কোথায় কি থাকে তা তো জানা নেই। সাথে একটা ভিজে মাটির গন্ধ যেন পরিবেশটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। মাঝে মাঝে মৃদু হাওয়ায় পচা পাতার গন্ধ ভেসে আসছে। এই বাগানের পরিচর্যা যে দীর্ঘদিন হয়নি তা ভালোই টের পাওয়া যায়। অনিন্দবাবু হাঁটতে হাঁটতে সিদ্ধার্থের সামান্য কাছে গিয়ে মৃদু স্বরে বলে উঠলেন, অফিসার, বাড়ির ভেতরে বিশেষ কিছু বলা গেল না। আসলে কাকে বিশ্বাস করব আর কাকে করব না ঠিক ভেবে পাচ্ছি না, বুঝলেন তো। আর এমনিতেও এইসব কথা বললেই বাড়ির লোক আমাকে আবার এই পাগল বলে। ছোটবেলায় বাপ ঠাকুরদার কাছে শোনা গল্প আর আমার মনের বিশ্বাস যে এত বড় রূপ নেবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের পরিবার এককালে জোরদার ছিল। সেকালে জমিদাররা তাদের জমিদারি রক্ষা করার জন্য এরকম ছোট ছোট অঞ্চলে জমিদারি ভাগ করে ওই জোরদারদের শাসন করতে দিতেন, সময় মতো কর সংগ্রহ করতেন। আমার ঠাকুরদা ছিলেন সেই জোরদার। এই যে বাড়ি দেখছেন, এটা তাঁর আমলেই বানানো। পরে এম্পোরিয়াল শাসন আসায় ওই বাড়িঘরটুকু ছাড়া এখন আর বিশেষ তেমন কিছুই অবশিষ্ট নেই। তবে ছোটবেলায় বাবার কাছে শুনেছি একবার এক শাস্ত্রীয় বিতর্ক সভায়, মানে ওই আজকাল লোকে ওই যাকে কবি গান বলে,
সেখানে চমৎকার শিব পুরাণের বিশ্লেষণ দিয়ে আমার ঠাকুরদা ওই বিষ্ণু নারায়ণ রায়চৌধুরী বারাণসীতে এক বড় ধার্মিক রাজার মনোপোষণ করেন। আমাদের বংশে অবশ্য জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রের চিরকালের চর্চা। তার শাস্ত্রে এমন পারদর্শিতা দেখে খুশি হই সেই রাজা একখানা সোনা রূপো নানা মণিমুক্ত খচিত ওই ত্রিশূল উপহার দেন। তার দাম আজকাল কল্পনার অতীত। আর তাছাড়া তার পয়সায় মূল্য যতই হোক, সেই ত্রিশূল ছিল ওই নাগা তান্ত্রিকের মন্ত্রপুত। সেই ত্রিশূল আর বাবা পশুপতিনাথের আশীর্বাদ আমাদের বংশকে সমস্ত বিপদ থেকে এতকাল রক্ষা করে এসেছে। আমি জানি আপনি পুলিশের লোক, বাস্তব ভাবতে ভালোবাসেন, তবে আমাদের বোঝার বাইরেও যে পৃথিবীতে আরও অনেক কিছু ঘটে তা তো আপনি জানেন। বলুন, বিশ্বাসও করেন আশা করি। এসব বিনাশকাণ্ড শুরু হওয়ার আগেই আমি স্বপ্নাদেশ পাই সেই ত্রিশূলের ঘোর অপমান হয়েছে। কারোর মনে এই ত্রিশূল নিয়ে কুকথা মাথায় এসেছে, তবে এ বিষয়ে আমি নিশ্চিত এসব ঘটনা যে ঘটবে তা আমার আগে থেকেই জানা। কিন্তু আমার কথাকে বিশ্বাস করবে বলুন? আমি তো উন্মাদ। আপনি পুলিশ গোয়েন্দা যাই করুন না কেন, তার তাণ্ডব তো শুরু হয়ে গেছে। তিনি তার ধ্বংসলীলা শেষ না করে ছাড়বেন না। কালেশ্বরের চাকায় সবাই পিষে যাব আমরা। সাধু সন্তরা যেমনভাবে ভবিষ্যৎবাণী করেন, অনিন্দবাবুও খানিকটা সেই ভঙ্গিমাই করলেন। ততক্ষণে সবাই গিয়ে পৌঁছেছে মন্দিরের কাছে। সিদ্ধার্থ দাঁতে একটা সিগার চেপে বলল, অনিন্দবাবু, আমি আপনার কথা শুনলাম, বিশ্বাসও করলাম। তবে আপনি বললে আপনার মহাদেবকেও আইপিসির কটা কেস আমি খাওয়াতে পারি। 302, 307, মিসলিডিং, অনেক কটা চার্জ দেওয়া যাবে। কিন্তু সিদ্ধার্থের কথাবার্তাগুলো টেনা ব্যাকা হলেও শিরদাঁড়াটা একদম সোজা, আর তার আত্মবিশ্বাস দেখে মনে হয় সে যেন ধরেই ফেলেছে খুনিটা কে, শুধু পাকড়াও করাটা বাকি। এরপর কুমুদ ও সিদ্ধার্থ সামনে তাকালো। ঝোপ জঙ্গলে মাঝে আধ ভাঙা একটা মন্দির। বড় গাছের পাতার চাদরে জায়গাটার আলো বিশেষ ঢুকছে না, বেশ অন্ধকার হয়ে আছে। আকাশে সামান্য রোদের দেখা মিললেও এই জায়গাটার মাটি এখনো ভিজে। এপাশ ওপাশ শুকনো ঝরে যাওয়া পাতা জলে ভিজে পচতে শুরু করেছে। একটা নির্লিপ্ত নিস্তব্ধতা গোটা জায়গাটায় বিরাজ করছে, ঠিক যেন ভরা দুপুরবেলাতেও নিশি নেমে এসেছে এই মন্দির চত্বরে। এখানে পচা পাতার গন্ধটা একটু গাঢ়। সত্যি বলতে বাসভবনের মধ্যেও যেন এক চিলতে হানাবাড়ির অনুভূতি হয়েছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে প্রকৃতিও যেন নিজের কোলে আঁকড়ে ধরে রেখেছে সত্যটাকে। সামনে পলেস্তারা খসে যাওয়া গম্বুজ আকৃতির ছোট্ট ঘর, উপস্থিত একজন, ও যদি সেই মন্দিরে ঘরে ঢুকে যায় তাহলে বাকি আর কারোর ঢোকার জায়গা নেই। সিদ্ধার্থ বাইরে জুতো জোড়া খুলে ভেতরে প্রবেশ করল। কুমুদ অনিন্দবাবুকে প্রশ্ন করল, আচ্ছা, মন্দিরের যা অবস্থা দেখছি তা তো ভগ্ন প্রায়, তাই মেরামত করান না? আজ্ঞে না, আমাদের এই ঘরের মেরামত করা নিষেধ। এমনকি আমাদের কুলপুরোহিত, যিনি গত হয়েছেন কদিন আগে, ইনি ছাড়া এ ঘরে প্রবেশ করার কারোর অনুমতি ছিল না। নৃপতিদেব সদা ধ্যানী। তার ঘরে যখন তখন লোকজন প্রবেশ করলে তিনি ক্রুদ্ধ হন। সেই ঘর ভেঙে আবার তৈরি করা মানে বুঝতে পারছেন? সিদ্ধার্থ ততক্ষণে মন্দিরের ঘর থেকে বেরিয়ে জুতো জোড়া পড়তে পড়তে বলল, তা আমায় আটকালেন না যে? আমি গেলে আপনার নৃপতিদেব জাগবেন না বুঝি? অনিন্দবাবু এক গাল হেসে উত্তর দিলেন, আগে আপনি পুলিশের লোক, আপনাকে আটকালে যে ন্যায়ের সাথে আপোষ করা হবে। ত্রিশূলটা কোথায় জানেন?
আনুষাঙ্গিক কথার মাঝখানে হঠাৎ করে কাজের কথায় চলে আসাটা সিদ্ধার্থের জেরা করার একটা প্যাটার্ন। এতে সন্দেহভাজন ব্যক্তি গুলিয়ে ফেলে নিজেকে, ফলে বেফাঁস কিছু বেরোনোর সুযোগ থাকে। অনিন্দবাবু উত্তর করলেন, আগে না, আর চেষ্টাও করিনি কখনো। সেই ত্রিশূলের মালিক স্বয়ং তিনি, তার অস্ত্রে হাত দেব এমন পূর্ণ এ জন্মে আর অর্জন করতে পারলাম কই। বুঝলাম। বেশ, আপনি বরং তাহলে পুণ্য অর্জন করুন, আমরা বরং তাহলে চলি। দরকার পড়লে থানায় আবার তলব করব। এই কথা বলে পেছনে ঘুরতেই সিদ্ধার্থ লক্ষ্য করে একটা বড় গাছের আড়ালে কেউ যেন এই সব কিছু লক্ষ্য করছিল। সিদ্ধার্থ উল্টো দিকে ঘুরতেই সে লুকিয়ে ফেলল নিজেকে। তবে মজার ব্যাপার হলো এটাই যে এতক্ষণ কেউ ওদের মধ্যে লক্ষ্য করছিল, এইটা দেখার পরেও ছুটে গিয়ে তাকে দেখার বিন্দুমাত্র চেষ্টা করলো না সিদ্ধার্থ। চুপচাপ গিয়ে গাড়িতে বসল। গাড়িতে বসে কুমুদকে বলল, যে মালাটা দিয়ে ব্রাহ্মণটিকে খুন করা হয়েছিল সেই মালাটা একবার দেখাতে পারো? কুমুদ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, স্যার অফিসে চলুন, দেখাচ্ছি, ওটাও এভিডেন্স বক্সেই আছে। তারপর গাড়িতে যেতে যেতে বেশিরভাগ সময় সিদ্ধার্থ চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছিল নিজের মনে। সেদিন একটু তাড়াতাড়ি থানা থেকে বেরিয়ে চলে যায় কুমুদ, সিদ্ধার্থও চলে যায়। রাত্রি ঠিক 11টা নাগাদ আবার একখানা কাণ্ড ঘটে। থানা থেকে ফোন যায় কুমুদের কাছে। কুমুদ জানতে পারে আরও একটা খুন হয়ে গেছে ওই বাড়িতে। তবে এই খুনটা একজন স্ত্রীলোকের সম্পর্কে, যিনি রূপঙ্করের স্ত্রী। আর ওই খুনের আশেপাশে কোথাও কোনো কাগজ লেখা মন্ত্র উদ্ধার হয়নি। খবরটা শুনতেই কুমুদ সিদ্ধার্থকে ফোন করে। সিদ্ধার্থ বিরক্তির সুরে বলে, ধুর, কাজটাও শেষ করতে দিবি না, রাত বিরেতে একটু শান্তিও দেবে না। কটা কনস্টেবল পাঠাও, ঘর থেকে যেন কেউ না বেরোয়। তারপর আধ ঘন্টা পর সিদ্ধার্থ থানায় পৌঁছায় একটু নেশাগ্রস্ত অবস্থায়। ততক্ষণে দুটো জিপ ঘটনাস্থলে যাবার জন্য তৈরি। তার আগে অবশ্য একটা গাড়িতে ফোর্স পাঠিয়ে দিয়েছে কুমুদ। সিদ্ধার্থ এসে প্রথম গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলো আর ব্যঙ্গ স্বরে কুমুদকে বলল, তুমি আর কি বোঝো খোকা, ঘন্টায় 3000 টাকা গুনতে হয়, খেলাটা শেষ করে আসতে হবে তো নাকি? কুমুদ লক্ষ্য করলো সিদ্ধার্থর বাঁ হাতে একটা ছোট্ট রজনীগন্ধা ফুলের মালা জড়ানো। এরপর তারা রায়চৌধুরী বাড়িতে পৌঁছায়। কুমুদ আর সিদ্ধার্থ ঘরের ভেতরে ঢুকে আবিষ্কার করে মৃতদেহটি ঘরের মেঝেতে পড়ে আছে। যদিও বাড়ির কাজের লোকটা প্রথম কাণ্ডটা দেখে আর পুলিশে খবর করে। ঘাড়ের কাছে কোনো ধারালো ছোড়া দিয়ে খুনটা করা হয়েছে। গোটা ঘরে কোনো ধস্তাধস্তির ছাপ নেই, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই খুনি মৃতার আত্মাভাজন কোনো ব্যক্তি। কুমুদ মৃতের চারিপাশ পর্যবেক্ষণ করে প্রমাণপত্র ব্যাগে ঢোকাচ্ছে। তাকে সাহায্য করছে দুজন কনস্টেবল। সিদ্ধার্থ মিনিট দুয়েক গোটা ঘরের এদিক ওদিক পর্যবেক্ষণ করে বাইরের ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখন কাউচের ওপর অনিন্দবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। স্বভাবতই এত কিছু তার বাড়িতে তার সামনে ঘটে যাচ্ছে এবং এই প্রথমবার ড্রয়িং রুমে অনিন্দবাবুর স্ত্রীও উপস্থিত। ভদ্রমহিলাকে এই প্রথমবার সিদ্ধার্থ দেখল। শাড়ির আঁচল মুখে চেপে সেও ফুঁপিয়ে কাঁদছে, আর ঘরের এক কোণে একটা চেয়ারে বসে আছেন রূপঙ্কর। তার মুখ ক্রোধিত ও একই সঙ্গে ভীত, কি যেন বলে চলেছে বিড়বিড় করে। সিদ্ধার্থ বোধহয় ওকেই কিছু বলতে যাচ্ছিল, তখনই একজন কনস্টেবল এসে বলল, স্যার একটু চা খাবেন? সিদ্ধার্থ দৃষ্টি রূপঙ্করের ওপর থেকে সরতেই চিৎকার করে ওঠে রূপঙ্কর, কেউ ধরতে পারবে না আমাকে, কেউ না। এই বলে সে এক লাফে চেয়ার ছেড়ে দরজার কাছে আসে। তার লাফানোর জেরেই চেয়ারটা উল্টে যায়। একজন দারোগা তাকে আটকাতে গেলে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে। সিদ্ধার্থ দেখতে পেয়েই হাঁক দেয়, কুমুদ পালাচ্ছে, পালাচ্ছে। শুরু হয় দৌড়। পেছন থেকে কুমুদও ওদের পিছু ধাওয়া করতে থাকে। কুমুদ লক্ষ্য করে সিদ্ধার্থ তার কোমরের পেছন থেকে রিভলভারটা বের করে টার্গেট করছে রূপঙ্করকে। সিদ্ধার্থের রিভলভার একবার কোমর থেকে বেরিয়ে গেলে তার যে কী পরিণতি হয় তা কুমুদ খুব ভালো করে জানে।
দৌড়াতে দৌড়াতে কিছু ভেবে না পেয়ে কুমুদ তার রিভলভার খুলে গুলি চালায় রূপঙ্করের পায়ে। প্রথমবার মিস যায়, পরেরটা সোজা গিয়ে ভেদ করে রূপঙ্করের পায়ে। হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় সে। তখনও সে ঘষতে ঘষতে পালানোর চেষ্টা করছে আর বিড়বিড় করে যাচ্ছে, কেউ ধরতে পারবে না আমাকে, কেউ না, কেউ আমাকে ধরতে পারবে না। সিদ্ধার্থ দৌড় থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, শিট, শালা শালা আজ এই শুয়োরের বাচ্চাটাকেও ঠুকেই দিতাম। কুমুদ, ব্লাডি হেল! ততক্ষণে কুমুদও দৌড় থামিয়ে এসে পৌঁছেছে রূপঙ্করের কাছে। রূপঙ্কর রেড হ্যান্ডেড ধরা পড়ে গেছে জেনেও সরীসৃপের মতো বুকে ভর দিয়ে এগিয়ে যাচ্ছে। তার পায়ের ক্ষত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সিদ্ধার্থ যে রূপঙ্করের মাথা ভেদিয়ে দেয়নি সেটা দেখে শান্তি পেল কুমুদ। এবারে রূপঙ্করের পা থেকে রক্ত ঝরতে শুরু করেছে। কুমুদ ভাবতে থাকে হেভি ব্লাড লসের কারণে কোনো বিপদ না হয়ে যায়। ততক্ষণে পুলিশের একটা গাড়ি পৌঁছেছে ঘটনাস্থলে। ওদের দুজনকে দৌড়াতে দেখে একজন কনস্টেবল পেছন থেকে গাড়ি নিয়ে ধাওয়া করতে শুরু করে। রাস্তা থেকেই অ্যারেস্ট করা হয় রূপঙ্করকে। তারপর রায়চৌধুরী বাড়িতে ফিরে সবার চোখের আড়ালে গিয়ে অনিন্দবাবুকে কি একটা যেন বলে সিদ্ধার্থ। কি কথা সে বলল তা কেউ জানে না, এমনকি কুমুদও না। তার পরের দিন কুমুদকে দু একবার ফোন করে ডিটেলস চাওয়া ছাড়া আর কিচ্ছু বলেনি সিদ্ধার্থ। এমনকি সিদ্ধার্থ কি ফন্দি করেছে তাও কেউ জানে না। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমেছে, আর সেই রাতে নিশাচরদের যে এমন পৈশাচিক নৃত্য হবে তা যেন কল্পনারও অতীত। রাত্রির কালো অন্ধকার তখন ঝুম হয়ে নেমে এসেছে। মাথার ওপরের কালো আকাশটা জমাট মেঘে যেন আরো কালো দেখাচ্ছে। ভগ্নপ্রায় রায়চৌধুরী বাড়িটা ঠিক যেন ছোটদের কল্পবিজ্ঞান গল্পের জঙ্গলি জন্তুর মতো শত শত পা ছড়িয়ে খেতে আসছে। কালো মেঘ মাঝে মধ্যে গুড়গুড় করে গর্জে উঠছে। মিনিট দশেকের মধ্যেই আকাশ ভেঙে বর্ষা নামবে। চারপাশ কেমন যেন থমথমে এবং নিশ্চুপ। ঝিঝি পোকার ডাকগুলো এই নিস্তব্ধতাকে আরও প্রশ্রয় দিচ্ছে। হঠাৎ রায়চৌধুরী বাড়ির সেই রেলিং দরজার সামনে একটা মোটর এসে দাঁড়ালো। তবে চালক কালো চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছে। তার শরীর অস্পষ্ট, শুধু পায়ে একজোড়া চামড়ার চটি দৃশ্যমান। গলির স্ট্রিট ল্যাম্পের হলদে আলোতে তার চেহারা যেটুকু স্পষ্ট হচ্ছিল তাও ক্রমশ কালো অন্ধকারে মিলিয়ে গেল। আততায়ীর শারীরিক গঠন বা চালচলন দেখে তাকে পরিচিত বলে মনে হয় না। আততায়ী চাদরের ভেতর থেকে শুধু তার দুটো তীক্ষ্ণ চোখ বের করে এদিক ওদিক দেখতে দেখতে ঘরের ভেতরে ঢুকে গেল। তবে আততায়ী যেই হোক না কেন তার উদ্দেশ্য যে ভালো নয় তা তার দেহ ভাষাতেই স্পষ্ট। ভদ্রলোক ঘাস আর ঝোপঝাড়ের রাস্তা ধরে বাড়ির পেছনের দিকে গেল। মন্দিরে যাওয়ার রাস্তায় একটা বড় গাছের নিচে গা ঢাকা দিল, ঠিক যেন কারোর অপেক্ষা করছে। তার দু তিনবার ঘড়ি দেখার পরই ঘরের পেছনের দিকের দরজায় হালকা শব্দ ভেসে এলো। কেউ যেন খুব সাবধানে চুপিসারে দরজা খুলে বেরিয়ে আসছে। ঠিক তেমনই কালো কম্বলে ঢাকা আরেকটা চেহারা। সেই কালো চেহারাটা গিয়ে দাঁড়ালো গাছের নিচে অপেক্ষারত সেই আততায়ীর কাছে। কালো জমাট বাঁধা অন্ধকারের বক্ষদেশ ভেদ করে জ্বলে উঠল একটা আগুনের ফুলকি। কেউ বোধহয় দেশলাই জ্বালালো। সেই দেশলাইয়ের আগুন মশালে তেল মাখানো কাপড়ে লাগাতে আরো গর্জে উঠল জ্বলন্ত আগুনের শিখার কম্পন। সেই কম্পনের সাথে কম্পিত হচ্ছে ওই দুজন আগন্তুকের বৃহদাকৃতির ছায়া ছবি। তারা সোজা হেঁটে চলেছে মন্দিরের দিকে। মন্দিরের কাছে পৌঁছে আলোক শিখাটা মুখের সামনে ধরতে স্পষ্ট হলো মুখটা। এ তো অনিন্দবাবু। তার মাথার ঢাকাটা শুধুমাত্র খুললেও এখনো সারা শরীর কালো চাদরে আবৃত। তবে এখনো অপর ব্যক্তির মুখ ঢাকা, এখনো কালো ভূষণে আবৃত সে। তবে তার আচরণ দেখে মনে হয় যেন
অনিন্দবাবুর অনেক দিনের পোষা সাগরিদ। অনিন্দবাবুর হাত থেকে মশালখানা নিয়ে সেই ছায়াছবি প্রবেশ করল মন্দিরের ভেতর ছোট কুঠুরিতে। দেবালয়ে তখন হুহু করে জ্বলতে থাকা মশালের আগুন হলুদ বর্ণের আলো ঝলমল করছে। লোকটা মহাকালের কালো লিঙ্গটা ধরে সরানোর চেষ্টা করছে। একজন সবল প্রাপ্তবয়স্ক লোককে রীতিমতো বেগ পেতে হচ্ছে ওই ছোট্ট একটা পাথরের মূর্তি সরাতে গিয়ে। মিনিট 5 তীব্র প্রচেষ্টার পর অবশেষে ধীরে ধীরে সরে যেতে থাকে সেই পাথরের আবরণ। একই কালো পাথরের নিচে একখানা আস্ত গর্ত। জ্বলন্ত মশালের আলোতেও যেন ভেতরটা স্পষ্ট নয়, তবে ক্ষীণ আলোক ছটা ছুটছে সেই গর্তের ভেতর। আততাই পাশের একটা অন্য পাথরে দুহাতে ভর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করে সেই গর্তের ভেতরে। আর পেছন থেকে সেই চেহারার দিকে এবং সেই গর্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিন্দবাবু। তার চোখে যেন অমানবিক কৌতূহল। আততাই বেশি কিছু না ভেবে নিজের ডান হাত গলিয়ে দিল সেই গর্তের ভেতর। তারপর নরম মাটির প্রলেপ সরাতেই যা হলো তা নিতান্তই চমৎকারের থেকে কোনো অংশে কম নয়। আলোকশিখার ক্ষীণ আশ্রয়তেও যেন দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গের মতো ঝলমল করে উজ্জ্বল জ্যোতিতে ভরে উঠল ছোট্ট কুঠুরিটা। আততাই শিশুসুলভ উচ্ছ্বাস নিয়ে বলল, পেয়েছি, পেয়েছি, গুপ্তধন পেয়েছি। এই বলে সে মাটির কোল থেকে বের করে আনলো সেই বহুমূল্য অষ্টধাতুর ত্রিশূল। গত বছরের আবরণও যেন তার উজ্জ্বলতায় বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। মধ্য ফলাকার অগ্রভাগে জলজল করছে নীলমণি, ঠিক যেমনটা ওই বসার ঘরের দেওয়ালের নকশাটায় ছিল, হুবহু এক। নানান মণিমুক্ত খচিত সেই উজ্জ্বল হলুদ আভাতে ভরে যায় সেই আততায়ীর মুখ। এমন সময় পেছন থেকে একটা নারকীয় আসরিক শব্দ অনিন্দবাবু গর্জে উঠল, এবার তুই অমর বলে একখানা অর্ধ চন্দ্রাকৃতি শানিত ছোড়া সজোরে চালিয়ে দিলে। ফলার ধারালো আঁচড়ে ফালা ফালা হয়ে ছিঁড়ে যায় কালো ভূষণ। আত্মরক্ষা করতে গিয়ে আততাই ঝাঁপিয়ে পড়ে কালো শিবলিঙ্গের ওপর। পাথরে মাথা ঠোকা লেগে গিয়ে মাথা পেটে রক্ত ছুঁয়ে পড়তে থাকে তার। মাথা ঘোরাতেই স্পষ্ট হয় আততায়ীর চেহারা, ইন্সপেক্টর সিদ্ধার্থ রায়। ছোড়ার আঘাতে তার বাঁ হাত কেটে গেছে, সেখান থেকেও রক্ত ঝরছে। তার হাত থেকে ছিটকে পড়েছে ত্রিশূল। এবার অনিন্দবাবু সশরীরে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন সিদ্ধার্থের ওপর। তার হাতে সেই ধারালো অস্ত্র কোনো ক্রমে তার 2 হাত দিয়ে ঠেকিয়ে রেখেছে সে। শানিত ফলাটা মাত্র কয়েক ইঞ্চি দূরে সিদ্ধার্থর গলা থেকে। পেশি শক্ত হতেই আরো জোরে গড়িয়ে পড়েছে রক্ত তার হাত থেকে। নিজের সমস্ত বাহুবল দিয়ে অনিন্দবাবু চেষ্টা করছেন সিদ্ধার্থের গলার নলি চিরে দিতে। সিদ্ধার্থ দাঁতে দাঁত চেপে হাঁপাতে হাঁপাতে চিৎকার করলো, ব্যাক আপ কুমুদ, ব্যাক আপ, মিশন সাকসেস। অনিন্দবাবু হঠাৎ চমকে উঠলেন। তার কানের কাছে একটা ঠান্ডা বন্দুকের নল অনুভব করলেন তিনি। সিদ্ধার্থ তার শরীরের সমস্ত বল প্রয়োগ করে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে তার বুকের ওপর থেকে সরিয়ে দিল অনিন্দবাবুকে। সেই রাত্রেই অস্ত্র হাতে অ্যারেস্ট হয় অনিন্দ রায়চৌধুরী। পরদিন সকাল 10টা নাগাদ থানায় এসিপি প্রণব ব্যানার্জির ঘরে প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করা হয়। সেই ঘরে কুমুদ, সিদ্ধার্থ ছাড়াও ইন্টেলিজেন্সের কয়েকজন বড় কর্তা আর জনাদশেক রিপোর্টার উপস্থিত। এসিপি স্যার বলা শুরু করেন, গত রাত্রে আবারও কলকাতা পুলিশ প্রমাণ করে দিয়েছে যে তারা কিভাবে অপরাধীর দুঃস্বপ্ন হতে পারে। আমি আমার ডিপার্টমেন্ট এবং আমার অফিসারদের প্রতি কৃতজ্ঞ ও একই সাথে গর্বিত। পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা বরং আমার চাইতে ভালো এই কেসের লিড ইন্সপেক্টর সিদ্ধার্থই আপনাদের বলবে। সিদ্ধার্থ, ওভার টু ইউ। একরাশ করতালির পর সিদ্ধার্থ সামান্য গলা খাকারি দিয়ে শুরু করে, দেখুন,
ভাটিয়ে কোনো লাভ নেই। সময়টা আপনার আমার দুজনের কাছেই দামি। তাই আষাঢ়ে গল্প করতে আমি ভালোবাসি না। এই কেসে এমন অনেক কথা আছে যা শুধুমাত্র আমার অনুমান, তার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, আর হয়তো যাবেও না কোনো দিন, কারণ সেই সাক্ষ্য প্রমাণ দেওয়ার মানুষ এই জগতে আর নেই। তাই বিশ্বাস না হলে গল্প শুনছি ভেবে কাটিয়ে দেবেন। গল্পটা শুরু ওই ত্রিশূলটা দিয়েই। অনিন্দ্যবাবু সেই ত্রিশূলের খবর কোনোভাবে জানতেন, তাই আর কি কাউকে সেই মন্দির কক্ষে প্রবেশের অনুমতি দিতেন না। একমাত্র প্রবেশের অনুমতি ছিল পুরোহিত মশাই। সম্ভবত যখন পুজো চলত অনিন্দ্যবাবু মন্দির পাহারা দিতেন। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে এই বাড়ির মন্দির নিয়ে বেশ একটা ভালো গজলা ছড়িয়ে পড়ে। মহাদেব নাকি নিজে ভক্তদের জল পান করছেন। আসলে জল এই পাথরের ফাঁকে চুয়ে পড়ে নিচের গর্তে যেত। এবার সময়ের সাথে পাথরের বাঁধন আলগা হয় আর এই কাণ্ড হয়। পুরোহিত রোজ পুজো করতেন। হঠাৎ এসব দেখে তার সন্দেহ হয়। তিনি আন্দাজ করেন যে মূর্তির পাথরের নিচে কোনো ফাঁকা জায়গা আছে। তো তিনি একদিন সুযোগ বুঝে পাথর সরিয়ে দেখার চেষ্টা করেন। তবে তিনি সেই ত্রিশূলের হদিশ পাননি। তার আগেই অনিন্দ্যবাবু তাকে দেখে ফেলেন। ব্যাস, অনিন্দ্যবাবুর ঘরে গিয়ে আমরা জানতে পারি তিনি এককালে পর্বতারোহী ছিলেন, আর খুনটা করা হয় এক বিশেষ দড়ি দিয়ে তৈরি রুদ্রাক্ষের মালা দিয়ে। এই ধরনের দড়ি স্থিতিস্থাপক হয়, সামান্য জোর দিলেই অবজেক্টকে একেবারে কামড়ে ধরে এই দড়ি। সাধারণত পর্বতারোহীরা পাথরে এই দড়ি হুক করে পাহাড়ে চড়ে, আর এই দড়ির শক্তি সম্পর্কে অনিন্দ্যবাবু আগে থেকেই অবগত ছিলেন। সেই দড়ির রুদ্রাক্ষের মালা গলায় চেপে ধরে দম বন্ধ করে খুন করা হয় পুরোহিতকে। এক্ষেত্রে বলা ভালো, রুদ্রাক্ষের মালা বা শিবস্তোত্রের অ্যাঙ্গেলটা শুধুমাত্র ওনার বস্তা পচা কাহিনীর একটা অংশ, যেন সারা শহরের মনে হয় ঈশ্বরের অভিশাপে এসব হচ্ছে। পরের খুনটাও ঠিক একইভাবে হয়। উনি শহরেরই একটা বড় অ্যাকোয়ারিয়ামের দোকানে মোটা টাকা খাইয়ে বিদেশি ব্যবসায়ীদের থেকে ভাইপারিন নামক একটি অত্যন্ত বিষাক্ত সাপ এদেশে আনান। এর থেকে স্নেক স্মাগলিংয়ের র্যাকেটটাও ধরা পড়েছে। এই ধরনের দোকানে অবশ্য রসিদ দেওয়া হয় না, তবে সাপটা ছিল ইম্পোর্টেড, তার উপর চোরা মাল। একজন সাধারণ মানুষকে এসব কিনতে দেখে দোকানের মালিকের সন্দেহ হয়। এই নিয়ে যে তাকে সমস্যায় পড়তে হবে তা তিনি আন্দাজ করতে পারেন। তাই তিনি রসিদ তৈরি করে রাখেন এবং অনিন্দ্যবাবুর নাম, ঠিকানা সমস্তটাই নিজের দায়িত্বে জোগাড় করে উনি রাখেন। অবশ্য এতে আমার কাজই খানিকটা তাড়াতাড়ি হয়। আমি প্রথম দিন সাপটাকে দেখেই বুঝতে পারি ওটা খাঁচার প্রাণী। সারা শহরের সব বড় দোকানে খোঁজ করি, আর তারপর সেই রসিদ আমি পাই, যেটা অলরেডি আমি ডিপার্টমেন্টে জমা করেছি। অ্যাকোয়ারিয়াম অ্যানিমেলরা সাধারণত প্রাণবন্ত হয় না, কারণ তারা পৃথিবী দেখে না জন্ম থেকেই। তাই তুলনামূলক শান্ত ও নিজের জায়গায় থাকতেই তারা পছন্দ করে, ঠিক জঙ্গলের সিংহ আর আলিপুর চিড়িয়াখানার সিংহের মতো। এক্ষেত্রেও একই হয়। সাপটাকে সেই জলাশয়ে ছেড়ে দিলেও সেই সাপ জল থেকে বেরোনোর চেষ্টা করে না। পরে স্বপনের পা তার গায়ে পড়লে আত্মরক্ষার খাতিরে কামড় বসে। তবে এক্ষেত্রে খুনের কারণ সত্যি আমার কাছে কিন্তু স্পষ্ট নয়। শুধুমাত্র অনুমান ধরে বলতে পারি, বধির স্বপন হয়তো কোনোভাবে অনিন্দ্যবাবুর কুকর্ম ধরে ফেলেছিল, বা তিনিই যে বাড়ির পুরোহিতকে খুন করেছেন সেটা সে জানতে পারে। সে কথা বলতে পারতো না ঠিকই, তবে অনিন্দ্যবাবুর ভয় হয় যদি কাগজে লিখে কাউকে বুঝিয়ে দেয় তখন তো পাকা ধানে মই পড়বে অনিন্দ্যবাবুর। তাই সে সরিয়ে ফেলে স্বপনকে। অবশ্য প্রতিটা খুন সপ্তাহের প্রথম দিন মানে সোমবার হয়, আর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া শিবের স্তোত্র যে শুধুমাত্র ঘটনাগুলোর যোগসূত্র মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা তো আমি এর আগেও বলেছি। আমি প্রথম দিন অনিন্দ্যবাবুর ঘরে বুক সেলফের প্রথমেই শিবপুরাণ শাস্ত্র লক্ষ্য করি। আসলে অনিন্দ্যবাবু এই ত্রিশূলের মূল্য জানতেন। মূলত বিদেশি বাজারে একবার এই জিনিস ছড়াতে পারলে ইচ্ছে মতো দাম পাবেন উনি, সে কথাও তার অজানা ছিল না। তাই সবটা জেনে বুঝে এতগুলো টাকার লোভ উনি সামলাতে পারেন। তাই তিনি ব্যবহার করলেন তার ছোট ভাই রূপঙ্করকে। তাকে সমস্ত কথা খুলে বলেন অনিন্দ্যবাবু, এবং চুক্তি হয় এই গুপ্তধনের বাজারি মূল্যের অর্ধেক অংশ রূপঙ্কর পাবে,
তার বদলে তাকে বিদেশি খরিদ্দার এনে দিতে হবে, যে কিনা একটা বেশ বড় মূল্যের বিনিময়ে এই অ্যান্টিক ত্রিশূল কিনবে। মূলত সেই কারণেই রূপঙ্কর বিদেশের পড়াশোনা বা চাকরি ছেড়ে দাদার ব্যবসায় যোগ দেয়, যাতে ব্যবসার আবরণের আড়ালে আর একটা নোংরা ব্যবসা করতে পারে তার। অবশ্য আমার মনে হয় না অনিন্দবাবুর কাজ মিটে গেলে রূপঙ্কর আর বেঁচে থাকতো বলে। উনি তো রাস্তা সাফ করছিলেন। যে যতক্ষণ কিচ্ছু না জেনে তার কথা মেনে চলবে, সে ততক্ষণ এই পৃথিবীর আলো দেখতে পাবে, আর তার অন্যথা হলেই শেষ। সম্ভাব্য সমস্ত ভাগীদারদের উনি এক এক করে শেষ করছেন। তবে মজার ব্যাপার, এরপর আমি রায়চৌধুরী বাড়িতে গেলে রূপঙ্কর ভয় পায়। সে বুঝতে পারে আজ না হোক কাল তার বর্দা জেলে যাবেই, পুলিশ তাকে গ্রেফতার করবেই। এমন হলে তার অর্ধেক টাকা পাওয়ার স্বপ্ন তো শেষ। বরং পুলিশের লাঠির বাড়ি খেয়ে যদি ইনকেস তার বর্দা মুখ খোলে, তাহলে ত্রিশূল তো যাবেই সরকারের হাতে, সাথে কেস উনি নিজেও খাবেন। তাই সে রাত্রের অন্ধকারে অর্ধেক নয়, বরং পুরো মালিকানায় নিজের করার চেষ্টা করেন। খানিকটা ওই চোরের ওপর বাটপাড়ির মতো ব্যাপার আর কি। রাত্রের অন্ধকারে সে মন্দিরের পাথর সরিয়ে ত্রিশূল চুরি করে ফেলার একটা পরিকল্পনা করে। একবার দেশ থেকে বেরিয়ে গেলে পুলিশ তার টিকিও পাবে না। সেই অনুযায়ী গাড়ি, ফ্লাইট, টিকিট সমস্ত তৈরি ছিল, এমনকি লোকজনও সেট করা ছিল, যারা অনায়াসে রূপঙ্করকে ত্রিশূল সমেত এয়ারপোর্ট থেকে বের করে দিতে পারবে। তবে এখানে পরিকল্পনা মাফিক কাজ হয় না। মাঝরাত্রে, তাও আবার এই ভরা বর্ষায়, স্বামীকে একা ঘর থেকে বেরিয়ে যেতে দেখে তার পিছু ধরেন তার স্ত্রী। অবশ্য কারোর মাথায় এমন ফন্দি চললে বোধহয় সেই মানুষের আচার আচরণ সবই বদলে যায়। স্বামীকে এমন কুকর্মে লিপ্ত হতে দেখে তিনি সম্ভবত চমকে যান। ব্যাস, আর কি। রূপঙ্করবাবু দেখেন তার স্ত্রীও এখন সবটা জেনে গেছে। মেয়ে মানুষ, এরপর ভয় পেয়ে পুলিশের কাছে মুখ খুললে সব দিক থেকে বিপদ। আর তাছাড়াও ওনার চুরি করে বিদেশ যাওয়ার পরিকল্পনাটাও তো ভেস্তে যাবে। তাই অগত্যা সেই রাত্রেই তিনি স্ত্রীকে খুন করেন। উনি ফাঁদ পাতেন, স্ত্রীর কথা মতো মন্দির থেকে ভালো মানুষের মতো ঘরে আসেন। ওনার স্ত্রী ভাবেন যে হয়তো রূপঙ্করের বিবেক দংশন হয়েছে, তিনি হয়তো নিজের ভুল বুঝতে পেরে ঘরে এসেছেন। ঘরে ফিরে সমস্তটা একটু শান্ত হলে যে ফলাকা রূপঙ্কর মাটি খোঁড়ার জন্য নিজের সাথে নিয়েছিলেন, সেইটা সোজা চালিয়ে দেন তার স্ত্রীর ওপর। তবে ত্রিশূল উদ্ধার হয়নি, তাই রূপঙ্কর বাড়িতে আটকে পড়েছিল। নইলে সে ত্রিশূল সমেত স্ত্রীকে খুন করে বিদেশে ফুরুত হয়ে যেত। সেই রাত্রেই পুলিশ সারা শহরে তল্লাশি চালায়, তখনই তার সমস্ত গাড়ি আর লোকজন ধরা পড়ে। হ্যাঁ, তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, স্বপন মারা যাওয়ার পর নতুন কাজের লোক যিনি ছিলেন, উনি তার পূর্বতন কাজের লোকের অস্বাভাবিক মৃত্যুর কথা জানতেন। তাই সে প্রায়ই রাত্রে জেগে থাকতেন, নিজের জীবনের ভয়েই জেগে থাকতেন আর কি। সেদিন রূপঙ্কর আর ওর স্ত্রীর বাইরে যাওয়া আবার ফিরে আসা সমস্তটাই ও লুকিয়ে দেখেছিল সন্তর্পণে। খানিকটা কৌতূহলের বশেই সে রূপঙ্করের ঘরের দরজার ফাঁকে দিয়ে দেখার চেষ্টা করেন যে ঘরে কি হচ্ছে। আর তখনই এই সব কাণ্ড তিনি দেখে ফেলেন। সাথে সাথে পুলিশে খবর দেন এবং নিজের পরিচয় গোপন করার অনুরোধ করেন আমাদের কাছে। এদিকে রূপঙ্করের শেষ দানটা শুধু বাকি ছিল। ত্রিশূল নিয়ে একবার গাড়িতে উঠতে পারলে ব্যাস। কিন্তু ততক্ষণে পুলিশের বাহিনী পৌঁছে যায় বাড়িতে। অবশ্য আরেকটু বেশি দেরি হলে জোড়া খুন হতো বাড়িতে। অনিন্দবাবুর চোখ ধুলো দিয়ে ভাই এই কাণ্ড করছিল জানলে উনি রূপঙ্করকে জীবিত রাখতেন বলে তো মনে হয় না। ততদিনে ড্রয়িং রুমের ওই ত্রিশূলের নকশাটার মানে আমি ধরে ফেলেছিলাম। ওটা আসলে ত্রিশূলের ভঙ্গিতে গুপ্তধনের মানচিত্র ছিল। সেই নকশা আর বাড়ির নকশা হুবহু একই। মধ্য ফলাকার ঠিক মাঝের জায়গাটায় আসলে মন্দির। সেই রাত্রেই আমি শেষ টোপ ছাড়ি অনিন্দবাবুর জন্য। তাকে আড়ালে নিয়ে গিয়ে বলি যে আমি জানি ত্রিশূল কোথায় আছে, আগামীকাল রাত্রে আমি তা উদ্ধার করব। খরিদ্দার তৈরি আছে, মোটা অঙ্কের ডিল হয়েছে, বদলে 30 ভাগ টাকা আমার। অনিন্দবাবু হয়তো বহুকাল কোনো সৎ পুলিশ অফিসার দেখেননি, তাই ভেবেছিলেন আমি হয়তো এতগুলো টাকার লোভে, নইলে একবার হলেও সন্দেহ হতো আমার উপর। অবশ্য সন্দেহ হলেও কিছু করার ছিল না। ছোট ভাই গ্রেফতার হয়েছে, এবার তার সেই ত্রিশূল বিক্রির একটা রাস্তা দরকার ছিল। এবং ঠিক যেমনভাবে
উনি ওনার ভাইকে ব্যবহার করে বিদেশে পাচার করার চেষ্টা করছিলেন, ঠিক তেমনভাবেই আমাকে ব্যবহার করে উনি কোনো ক্রমে একখানা মোটা অঙ্কের খরিদ্দারের খোঁজ করছিলেন। ব্যাস, যেমনি আমার হাতে সেই ত্রিশূল আসে, উনি এক কোপে আমার শরীর থেকে প্রাণ বের করে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনা ঘটবে আমি জানতাম, কারণ যে কারণে পুরোহিত, স্বপন, এমনকি নিজের ভাইকেও ব্যবহার করতে তিনি ছাড়েননি, সেখানে আমাকে সরিয়ে ফেলতে পারলে তো তার 16 আনাই লাভ, তাকে গারদে পোড়া লোকও থাকবে না। আমি কুমুদের পুরো ফোর্সকে বাড়ির চারিদিকে, বাগানে, এমনকি মন্দিরের চারপাশে বসিয়ে রাখি। আমার ওপর হামলা হতেই ওরা অ্যারেস্ট করে। করতালির শব্দে গম গম করে উঠল ঘরটা। সাংবাদিকরা অবশ্য অনেক প্রশ্নই করতে চাইছিল সিদ্ধার্থকে, তবে এর একটারও জবাব না দিয়ে সিদ্ধার্থ চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন অফিসে এসে কুমুদ টেবিলের ওপর রাখা খবরের কাগজটা খুলতেই দেখল সামনের পাতায় কুমুদ আর সিদ্ধার্থর দুটো বড় ছবি বেরিয়েছে, ঠিক সেদিন যেখানে কলকাতা পুলিশের কার্টুন ছবি বেরিয়েছিল ঠিক সেইখানে।